অতিবারের শারদোৎসব, তবে আগের বছরের অনেক কিছুই এবারও অপরিবর্তিত রয়ে গেল। একদিকে যখন দুয়ারে উৎসব, তখন শিয়রে আশঙ্কা বাড়াচ্ছে কোভিডের তৃতীয় ঢেউ। আর তার মধ্যেই দুর্গাপুজোর আয়োজন। হ্যাঁ, পুজো তো হবে, কিন্তু কিভাবে হবে? কোভিড অ্যালার্ট তো রয়েছেই, পাশাপাশি আরও শব্দবন্ধ এই মুহূর্তে বঙ্গ রাজনীতির ইতিউতি ঘুরে বেড়াচ্ছে। সেটা হলো পাইয়ে দেওয়ার পুজো। কেন? এই অতিমারি আবহেও রাজ্যের হাজার হাজার ক্লাবকে 50,000 টাকা করে অনুদান দিচ্ছে সরকার, আর সঙ্গে সরকারি প্রকল্পের প্রচারে জোর দেওয়ার কথাও বলা হচ্ছে। আর এই দেখে বেজায় ক্ষুব্ধ বিরোধীরা। তাদের দাবি, খেলা মেলা আর অনুদান এই দিয়ে রাজ্য কি চলে? বিরোধীরা বলছেন, পুজোর মতো জনসংযোগের মাধ্যমকে কিছুতেই হাতছাড়া করতে চায় না শাসক দল। তাই স্কুল খুলুক বা না খুলুক, পুজো কিন্তু হতেই হবে। পাল্টা খোঁচা দিতে তৃণমূলও ছাড়েনি। দুর্গাপুজো বলে কথা, হিন্দুত্বের কথা বলে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো রণংদেহী তারাও। দুর্গাপুজোতেও রাজনীতির রং। আজ এটাই ভাবছে বাংলা। ওয়ার্ড বেঙ্গল থিংস টুডেতে আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি মঞ্জিরা। আজকে আমাদের আলোচ্য বিষয় আতঙ্কের উৎসব, পাইয়ে দেওয়ার পুজো। আমরা বলছি আতঙ্কের উৎসব, পাইয়ে দেওয়ার পুজো, এ নিয়ে আমরা আলোচনা করব। এবং আবারও জানাচ্ছি আপনাদের যে মেলা, খেলা, অনুদান কোনো ক্ষেত্রেই অর্থের কোনো খামতি নেই। তাহলে কেন বকেয়া থাকছে সরকারি কর্মীদের দিয়ে? কেন হাসপাতালে পরিকাঠামো অপর্যাপ্ত? কি কারণে ভাঙা রাস্তায় যাতায়াত করতে হয় আমাদের? দেখবো একবার। জেলার 36,000 পুজো কমিটি, কলকাতায় 2,500। কমিটি পিছু 50,000 টাকা অনুমোদন ঘোষণা করেছে রাজ্য। এর সঙ্গে রয়েছে বিদ্যুতের বিলে ছাড়। সুতরাং কয়েকশো কোটি টাকার বোঝা রাজ্য সরকারের ঘাড়ে। কোষাগার যখন ফাঁকা, তখন কেনই খরচ? এই প্রশ্ন শুধু বিরোধীদের নয়, সাধারণ মানুষেরও। তৃণমূল সরকারের অনুদান নিয়ে প্রশ্ন তুলেছিল হাইকোর্টও। একাধিকবার জনস্বার্থ মামলা দায়ের হয়। তার পরিপ্রেক্ষিতে 2018-এ হাইকোর্টের পর্যবেক্ষণ, রাজ্যের কোষাগারে টাকার অভাব রয়েছে, বহু মানুষ ন্যায্য পাওনা থেকে বঞ্চিত। অতিমারির বছরেও রাজ্যের অনুদানের নীতিতে বদল হয়নি। ফের মামলার পরিপ্রেক্ষিতে গত বছর হাইকোর্টের প্রশ্ন, সরকার শুধু দুর্গাপুজোয় কেন অনুদান দেবে, ঈদ বা অন্য উৎসবে কেন নয়? স্কুল কলেজ যখন বন্ধ, তখন পুজোর অনুমতি সরকার কি করে দিচ্ছে? বারবার প্রশ্ন ওঠা সত্ত্বেও তাতে আমল দেয়নি নবান্ন। এবছর ফের একই রাস্তায় হেঁটেছে তারা। অথচ চুক্তির ভিত্তিতে কর্মরত শিক্ষকরা দাবি আদায়ের জন্য কি না করছেন। টালি নালায় নামতেও কসুর করছেন না। শিক্ষিকারা বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করছেন বিকাশ ভবনের সামনে। সরকারি কর্মীরা বকেয়া ডিএর দাবিতে সরব। অথচ রাজ্য সরকার সম্প্রতি এই সংক্রান্ত মামলায় আদালতে বলেছে, ডিএ কর্মীদের আইনসঙ্গত অধিকার নয়। বিরোধীরা বলছে, টাকা নেই, ডিএ দেবে কোথা থেকে? আর রাজ্য সরকারও বারবার স্বীকার করেছে তাদের আর্থিক সীমাবদ্ধতা রয়েছে। মাঝে মধ্যেই শোনা যায় হাসপাতালে পরিকাঠামো না থাকার ক্ষোভ, খানাখন্দে ভর্তি রাস্তা সংস্কারে টাকার অভাব। তবু কেন খেলা মেলায় টাকা ঢালছে সরকার? এই প্রশ্ন উঠছে। গত বছর আদালতে রাজ্য বলেছিল তারা মাস্ক, স্যানিটাইজার কিনতে পুজো কমিটিকে অনুদান দিয়েছে। কোর্ট প্রশ্ন করেছিল, কমিটি যে কোভিড সরঞ্জাম কিনতে টাকা খরচ করছে তার নিশ্চয়তা কোথায়? এবার রাজ্যের যুক্তি, পুজো কমিটি সরকারি প্রকল্পের প্রচার করবে, লক্ষ্মীর ভাণ্ডার, দুয়ারে সরকার, স্বাস্থ্যসাথী ইত্যাদি। সেজন্যই অনুদান। নির্বাচন কমিশনের বিরোধীদের অভিযোগ, এ তো আদতে তৃণমূলের প্রচার। উপনির্বাচন ঘোষণার পর বিধিভঙ্গ। কমিশন রাজ্য সরকারের বক্তব্য জানতে চায়। রাজ্য বলেছে বিধিভঙ্গ হয়নি। এ নিয়ে চাপানুতর চলবে। আর প্রতি বছর অনুদানের নামে কয়েকশো কোটি টাকা খরচ করেই যাবে রাজ্য। সরকার চলবে তার নিজের খেয়ালে। স্লোগান একটাই, লাগে টাকা, দেবে নবান্ন। প্রশ্ন সে একটাই, কেন দেবে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আর এই পুজোয় অনুদান দেওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীরা তারা কিন্তু বিধিভঙ্গের অভিযোগও আনছেন। তবে জবাব দিয়েছেন স্বরাষ্ট্র সচিব, কোনো বিধিভঙ্গ হয়নি। জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্র সচিব, তিনি জানিয়েছেন যে বৈঠকে ছিল না মুর্শিদাবাদ, ভবানীপুরের কোনো ক্লাব। 3 কেন্দ্রের কোনো ক্লাবকে অনুদানও দেওয়া হয়নি। চিঠিতে নির্বাচন কমিশনকে এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব। এই মুহূর্তে আমরা আলোচনা করবো, এবং আলোচনা করার জন্য যারা এইখানে রয়েছেন তাদের সঙ্গে একটু পরিচয় করে নিয়ে। আমার সঙ্গে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রয়েছেন অরূপ চক্রবর্তী। অরূপদা, স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর কাজল কৃষ্ণ বণিক। ডক্টর বণিক, আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন ফোরাম ফর দুর্গোৎসবের কর্তা অভিষেক ভট্টাচার্য। অভিষেকবাবু, আপনাকে স্বাগত। এবং বিজেপির তরফ থেকে রয়েছেন কেয়া ঘোষ। কেয়াদি, আপনাকে স্বাগত। অরূপদা, আপনার কাছ থেকে শুরু করি। যখন এরকম একটা আবহ রয়েছে, করোনা আবহ এখনো পর্যন্ত আমাদের ছেড়ে যায়নি, সেরকম একটা সময় উৎসবে এতটা উৎসাহ দেওয়ার দরকার কি খুব ছিল? না, আমি প্রথমেই TV9-এর সমস্ত দর্শকবৃন্দকে ধন্যবাদ জানাই। একটা অত্যন্ত প্রাসঙ্গিক টপিক আপনারা উত্থাপন করেছেন। আমার মনে হয় এই আলোচনাটা যদি আমরা আরেকটু আগে থেকে করতাম,
মানে ধরুন যখন কুম্ভ মেলা হলো আমরা দেখেছিলাম যে সারা ভারতবর্ষের সমস্ত বিজ্ঞানী এবং ডাক্তাররা তারা আইডেন্টিফাই করেছিলেন সেকেন্ড স্ট্রেনের অন্যতম উৎস হিসেবে কুম্ভ মেলাকে, এবং সেখানে আমরা দেখেছিলাম যে উত্তরাখণ্ডের যাদের সরকার ক্ষমতায় আছে তারা বলেছিল প্রত্যেকের আরটিপিসিআর টেস্ট করা হয়েছে, দেখা গিয়েছিল প্রতিটা টেস্টিং কিটই ছিল জাল এবং ভেজাল কিটে সেই পরীক্ষা হয়েছিল, যার ফলশ্রুতি সারা দেশে সেকেন্ড স্ট্রেনের বারবারন্ত। আবার একই সময় আমরা দেখেছি গত বছর যখন এই সরকার পুজো কমিটিগুলোর পাশে দাঁড়িয়েছিল তখনও মামলা করা হয়েছিল। আপনি একটা জিনিস খুব পরিষ্কারভাবে বলতে চাই, এই সরকার যে আজকে পুজো কমিটির পাশে বা গত বছর দাঁড়িয়েছে তা নয়, 2011 সালে কমিটিগুলোর পাশে যে সরকার দাঁড়াচ্ছে, কিন্তু সরকার কেন সরকারি কর্মীদের পাশে দাঁড়াচ্ছে না বা শিক্ষিকাদের পাশে দাঁড়াচ্ছে না যাদেরকে বিষ খেতে হচ্ছে? আমি একটু বলে নিই, ডিফারেন্স হচ্ছে দুটো সরকারের অভিমুখে। একটা সরকার রাজ্যের সমস্ত মানুষের পাশে দাঁড়িয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মানুষের হাতে অর্থনৈতিক ক্ষমতা তুলে দিচ্ছে, আরেকটা সরকার এই প্যান্ডেমিকের সময় 20,000 কোটি টাকা দিয়ে সেন্ট্রাল ভিস্তা করছে, রান্নার গ্যাসের দাম রোজ বাড়াচ্ছে, পেট্রোল ডিজেলের দাম রোজ বাড়াচ্ছে। আপনাকে দৃষ্টিভঙ্গি এবং অভিমুখটা পর্যালোচনা করতে হবে। একটা সরকার মানুষের হাতে অর্থনৈতিক ক্ষমতা তুলে দিতে চাইছে, এই কথা আমরা বলছি না, নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় থেকে অমর্ত্য সেন সবাই বলেছে, দরকার পড়লে কেন্দ্রীয় সরকারকে মানুষের হাতে, কিন্তু তারা কি বলেছেন যে উৎসবের জন্য টাকা দিন? না না, নিশ্চিতভাবে। আজকে দেখুন, আমরা নিজে কেউ বড় পুজো কমিটি, এখানে বড় পুজো কমিটি কর্তারা রয়েছেন, আমরা যারা ছোট ছোট পুজোর সঙ্গে জড়িত থাকি, কোভিড সময় মানুষের কাছে চাঁদা দেওয়ার ক্ষমতা নেই, চলে গিয়েছে। সেই জায়গায় সরকার আজকে যারা হিন্দুত্বের ধ্বজাধারী, আজকে যারা কথা কথা হিন্দুত্বের স্লোগান দেন, তারা আজকে পুজো বন্ধ করার জন্য আমাকে বলুন যাদেরকে বিষ খেতে হচ্ছে, অথবা ওই সরকারি কর্মীদের দোষটা কোথায় ছিল? রাজনৈতিক কারণে অনেকে অনেক রকম আমি আসবো আপনার কাছে। আমরা আন্দোলন দেখেছি, কিন্তু যারা হিন্দুত্বের ধ্বজা নিয়ে আন্দোলন করে তারা দুর্গাপূজা বন্ধের জন্য আদালতে যাচ্ছে। আমি আসবো। কেয়াদি কুম্ভ মেলার কথা বললেন, অরূপদা আমার নাম কেয়া, আমি একটু বলে নিই, আপনি বলেছেন আমি একটু বলে নিই। মঞ্জিরা, আমরা মেয়েরা, আপনিও মহিলা, আমিও মহিলা, মাঝে মধ্যে বিউটি পার্লারে গিয়ে না ফেসিয়াল করাই। তা ফেসিয়ালটা করাই, কিন্তু কেয়াদি আমি এখানে একটুখানি ডিফার করছি, পুরুষরাও যান কিন্তু ফেসিয়াল করতে, শুধু মহিলারা যান তেমনটা নয়। বেশ ভালো, ঠিক ঠিক ঠিক, খুব ভালো। এই প্যানেলে যারা আছেন তারাও নিশ্চয়ই, আমি জানি না কজন গিয়েছেন, অন্তত মেয়েরা তো আমরা ফেসিয়াল করতে যাই। তো সেই চটকটা না 2-3 দিন, খুব বেশি হলে 7 দিন মতন থাকে, কিন্তু তারপরে যদি ভেতরে থেকে যদি স্কিন ভালো না হয় তাহলে কিন্তু সেই ফেসিয়াল কার্যকারিতা তার থাকে না। আমি এই কারণেই বললাম যে যেই বারোয়ারি পুজো বা সর্বজনীন পুজো, যে পুজো প্রায় 250-300 বছর ধরে পশ্চিমবঙ্গে হয়ে আসছে, সেই পুজোতে হঠাৎ করে কি এমন প্রয়োজন পড়লো বলুন তো, যে পুজো যারা উদ্যোক্তা তাদের জন্য এই টাকা অনুদান দেওয়া? তারা তো, আমরা তো যারা বাঙালি, আরেকটা প্রসঙ্গ কিন্তু তুলেছেন অরূপদা, কুম্ভ মেলার কথা, এবং শুধু কুম্ভ মেলা নয়, আমরা কিন্তু অন্যান্য রাজ্যে, গুজরাটেও দেখেছি যে বিভিন্ন রকম উৎসব হয়েছে এবং সেখানে প্রচুর মানুষজন রয়েছেন, মহিলারা গেছেন শয়ে শয়ে, তখন কিন্তু কোনো রকম আপত্তি করেননি আপনারা? না, আমি বলছি, প্রথমত যেই সময় হিমাচল প্রদেশ যখন মাফ করুন উত্তরাখণ্ডে যখন কুম্ভ মেলা হয়েছিল, সেই সময় সেই রাজ্যে সংক্রমণ, অ্যাক্টিভ সংক্রমণ ছিল খুব বড়, যে 83 জনের। সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এবং আপনার মনে থাকবে নিশ্চয়ই যে কুম্ভ মেলা নির্ধারিত দিনের অনেক আগেই যখন দেখলো সংক্রমণ বাড়ছে, সেই সময় কুম্ভ মেলাটা বন্ধ করে দেওয়া হলো। কিন্তু অদ্ভুতভাবে মঞ্জিরা, অরূপ বাবুর কাছ থেকে আমি শুনলাম যে মহারাষ্ট্রে যে ভয়ঙ্কর অবস্থা হয়েছিল, বা কেরালাতে এই মুহূর্তে প্রায় 30,000 অ্যাক্টিভ সংক্রমণ রয়েছে। কেরালার কথা আপনারা একটু ভুল করছেন, মহারাষ্ট্রে কিন্তু গণেশ পূজা হচ্ছে না এই সংক্রমণের কথা মাথায় রেখে। ওর খালি মাথায় এলো। আমি আসবো আপনার কাছে। অভিষেক বাবু, একটা কথা বলুন তো, এই যে অনুদান দেওয়া হচ্ছে, আপনারা তো বেশ দীর্ঘদিন ধরে পুজো করছেন, সত্যি কতটা প্রয়োজন ছিল? প্রয়োজন তো আছেই, তার কারণ হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে, আমি পুজো কমিটি, আমি রাজনীতির কথা বুঝি না, জানি না, কিন্তু যেটি বললেন আজকে উনি কসমেটিক্স এর সাথে দুর্গাপুজোকে তুলনা করলেন, আমার এখানেই একটা আপত্তি। কেন কলকাতার দুর্গাপুজো শুধুমাত্র ঠাকুর দেখা আর 5 দিনের আনন্দ নয়, এখানে কিন্তু একটা 1.5 লক্ষ কোটি টাকার ইন্ডাস্ট্রি জড়িয়ে আছে, এবং পশ্চিমবঙ্গে 2.5 কোটি মানুষের রুজিরুটি জড়িয়ে আছে। আমরা গত বছর থেকে পুজো করতে পারছি না, বিশেষত স্পন্সররা যেহেতু এগিয়ে আসছে না, তো সেইখান থেকে দাঁড়িয়ে আমার যারা ডেকোরেটর থেকে শুরু করে ইলেকট্রিশিয়ান, প্যান্ডেলওয়ালা, যারা যাই থাক না, তারা তো আমাদের পরিবারের মতো। আর ইয়াস আর আমফানের মতো একটা ঝড় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বয়ে গেছে, যেখানে দক্ষিণবঙ্গের 5টা জেলা ধ্বংস হয়ে গেছে।
এই বিকল্প অর্থনীতির জন্য আজকে আমরা পুজো কমিটিরা রাজ্য সরকারের মুখাপেক্ষী, এটা বলবো না কথাটা, কিন্তু মুখ্যমন্ত্রী যেটা আমাদেরকে অল্টারনেটিভ ওয়েতে যেটা দিয়ে অভিষেকবাবু, আসছে। একটা কথা বলুন তো, আপনি তো বললেন যে 2.5 কোটি মানুষের রুটি রুজির কথা আপনি বললেন, ঠিক আমি মানছি, কিন্তু এই গত 2 বছর ধরে আমরা পরিযায়ী শ্রমিক দেখেছি, আমরা কিভাবে দেখেছি মানুষজনের চাকরি গেছে, বাধ্য হয়েছেন মানুষজন বাড়িতে থাকতে, বিভিন্ন রকম ঘটনা আমাদের সামনে এসছে। আপনাদের একবারও মনে হয়নি যে এই জায়গাটায় এই টাকাটা আমরা না নিয়ে পুজোতে না ব্যয় করে তাদেরকে দেওয়া হোক? আপনারা কেন বললেন না? আমরা কোনো সময় মনে করি না, কেননা দেখুন আজকে দুর্গাপুজো করে পুজোর শেষে আমাদের কারুর ব্যাংক ব্যালেন্স বাড়ে না বা কারুর কোনো অতি দামি গাড়ি আমরা চড়ি না। আমরা পুজো করে যে টাকাটা আমরা খরচা করি সেটা কিন্তু গ্রামের খেটে খাওয়া প্রান্তিক মানুষদের কাছেই যায় এবং মানি সার্কুলেশনটাও কিন্তু সেইভাবেই হয়। আমরা পুজোটাকে সেই অ্যাসপেক্টে চিন্তা করি যেটা কিনা অ্যাসোচেম বা যাদবপুর ইউনিভার্সিটির রিসার্চে পর্যন্ত এগিয়ে আসে, এবং বাংলার জিডিপি গ্রোথের 3% যাদবপুর ইউনিভার্সিটি বলছে দুর্গাপুজোর সাথে সরাসরি জড়িয়ে। যে মানুষ আজকে 1.5 বছর ধরে অনাহারে পড়ে আছে, তাহলে আপনারা বলছেন যে সাধারণ মানুষের কথা আপনারা চিন্তা করেন এবং এই রিসার্চ ওয়ার্কের সঙ্গে আপনারা যুক্ত বা আপনারা খোঁজ রাখেন, খুব ভালো কথা। তাহলে এই সাধারণ মানুষ তো সারা বছর আরো অনেক জায়গায় রয়েছেন, তাদের খোঁজ রেখেছেন, তাদের কাছে গেছিলেন? ঠিকই কথা, 100 বার সেটা সরকারের, রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। কিন্তু যাহা তাক পুজোর কথা, পুজোর দিক দিয়ে আমি বলতে পারি যে এই যে এত বড় একটা ইন্ডাস্ট্রি গ্রামের মানুষগুলোর পাশে। অভিষেকবাবু, আমি বেশি দূর যাচ্ছি না, আপনার তো বাড়ি আরজি করের আশেপাশে। এই আরজি করে এমন অনেক মানুষজন আছেন এই কোভিড পরিস্থিতিতে এসে ঠিকমতো ট্রিটমেন্টটুকু পাননি, বা যারা ট্রিটমেন্ট করানোর জন্য টাকা পর্যন্ত ছিল না। আপনারা কি গেছিলেন, তাদের খোঁজ নিয়েছিলেন? 100 বার আমি আপনাকে বলে দিচ্ছি, 2020 সালের 22শে মার্চ থেকে, জবে থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে তারপর থেকে আজ পর্যন্ত কলকাতা দুর্গাপুজো ক্লাব সংগঠন কমিটিরাই রাস্তায় আছে। অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে মাস্ক পরানো থেকে চাল ডাল দেওয়া থেকে শুরু করে আমরা পার্সোনালি আমি কিন্তু ওনার কথাটাকে একেবারে ডিনাই করছি না, কারণ না, আমরা ওনারা কাজ দেখেছি করছেন, আমি বিভিন্ন অস্বীকার ক্লাব করিনি কিন্তু। সংগঠন যেরকম করেছে, বিভিন্ন পুজো সংগঠনও কিন্তু এই লকডাউন পিরিয়ডে মানুষের পাশে সে দাঁড়িয়েছে। এবং আপনি যেটা বলছেন যে বাকি সময় মানুষের পাশে, দেখুন সরকারের তো একটা দায়িত্ব থাকে, সরকার তার দায়িত্ব এড়াতে পারে না। একদিকে দেখছি রাজ্য সরকার গরিব মানুষের হাতে অর্থনৈতিক ক্ষমতা তুলে দেওয়ার চেষ্টা করছে। আমার বক্তব্য খুব পরিষ্কার এই জায়গায়। একদিকে যেরকম একদিকে দুর্গাপুজোকে কেন্দ্র করে আজকে এটা যেটা উনি বললেন 1.5 লক্ষ কোটি টাকার একটা এবং ইন্ডাস্ট্রি, যেখানে বলা হচ্ছে সরকারি প্রকল্পের প্রচার করুন। না না আমি সেটা এইভাবে এটাকে বলেনি, আপনি কথাকে মিসকোট করবেন না কাইন্ডলি। আমি শুধু যেটা বলতে চাইছি যে একটা সময় যখন প্যান্ডেমিকের পরে, এটা আমার তথ্য না, নীতি আয়োগের তথ্য বলছে 45 বছরে ভারতবর্ষের বেকারত্ব সর্বোচ্চ এটা 2019 প্যান্ডেমিকের আগে। প্যান্ডেমিকের পরে এই তথ্য আরো ভয়ঙ্কর এসছে। সারা ভারতবর্ষে বেকারত্বের হারে সবচেয়ে শীর্ষে যে 11টা রাজ্য, তার মধ্যে পশ্চিমবঙ্গ বা কেরল নেই। সেই জায়গায় দাঁড়িয়েও আজকে গরিব মানুষের হাতে অর্থ তুলে দেওয়ার চেষ্টা করছে আমাদের মমতা ব্যানার্জির সরকার। উল্টো দিকে সেন্ট্রাল গভর্নমেন্ট সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যাতে বাড়ে, ভোজ্য তেল দাম বেড়েছে, তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের থেকে দাম বাড়িয়ে করে দিয়েছে বলে ভোজ্য তেলের দাম বেড়ে যাচ্ছে। আজকে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, রান্নার গ্যাস আকাশ ছোঁয়া। আর উল্টো দিকে এইটার মধ্যে দিয়ে যে ইন্ডাস্ট্রি জেনারেট করছে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অনুদান নেওয়ার প্রাথমিক শর্ত ছিল সেই প্যান্ডেলগুলিতে, সংশ্লিষ্ট প্যান্ডেলগুলিতে বিশ্ব বাংলার ব্যানার এবং লোগো রাখতেই হবে। সেই লোগো না রাখলে টাকা পাওয়া যাবে না। এটা সম্ভবত অরূপ বাবু জেনেও উনি এটাকে খুব সন্তর্পণে লুকিয়ে দিচ্ছেন। আপনি কিছুই জানেন না, এরকম কোনো নির্দেশনাই নেই। আপনি কিছুই জানেন না, মানুষকে বেসলেস কথা বলে মিথ্যে বিভ্রান্ত করছেন। আমি এখানে যারা পুজো কমিটি করতে বলছেন, আমি নিজে আমরা রাজনৈতিক কাদা ছোড়াছড়িতে যাচ্ছি না। এখানে ডক্টর বণিক রয়েছেন, আমরা সাধারণ মানুষের কথা বলছি, খুব স্পষ্ট। আমার একটা প্রশ্ন ডক্টর বণিক, যে আজকের দিনে যদি পুজো হয়, পুজোটা আমরা সকলে ভালোবাসি, কিন্তু সত্যি এই পুজোর কতটা দরকার রয়েছে? আপনি খুব কাছ থেকে দেখেছেন, গত 1.5 বছর 2 বছর ধরে দেখছেন। আমার প্রথম একটা অনুরোধ আপনাদের আছে, আতঙ্কের পুজো দয়া করে না বলে দায়িত্বের পুজো বা সচেতনতার পুজো এই হেডিংটা করুন। আমি রাজনীতির লোকের যারা আছেন তাদের সকলের কাছে করজোরে ক্ষমা প্রার্থনা করে দুটি কথা নিবেদন করছি। কে না চায় বাঙালি হিসেবে পুজো হোক? আমিও চাই, আমরাও চাই। যারা গত প্রায় 1 বছর 8 মাস মাঠে ময়দানে করোনা সংক্রমণ সামলাচ্ছি সশরীরে উপস্থিত থেকে, কোনো রকমের বড় বড় কথাবার্তা না বলে মানুষের পাশে মানুষ হয়ে দাঁড়ানোর একটা চেষ্টা চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং অন্যান্য জনগণ করছেন। এটা হচ্ছে বাস্তবতা। পুজো হোক, উৎসব হোক,
উৎসবের মেজাজে, কোনো সন্দেহ নেই, কেউ আপত্তি করবেন না। কিন্তু মনে রাখতে হবে করোনা ওই দুর্গা ঠাকুরের সাথে একটা অসুর আছে, ওই অসুরের চাইতে অনেক বেশি ভয়ঙ্কর একটা দানব। এই দানবটা চোখে দেখা যায় না, অসুরের হাতে কিছু অস্ত্রশস্ত্র থাকে, আর এই করোনা ভাইরাসটা হাতে ডক্টর বণিক একটা কথা বলুন তো, বলা হয়েছে গতবার আমরা দেখেছিলাম হাইকোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছিল, এবারও একটা জিনিস আসছে, সেটা হচ্ছে যে মাস্ক এবং স্যানিটাইজার ব্যবস্থা রাখতে হবে, এবং এই স্যানিটাইজেশন থাকলে বা মাস্ক ঠিকমতো রাখতে হবে, এবং ওই স্বাস্থ্যবিধি দূরত্ববিধি মানতে হবে, তাহলে ঠিকমতো পুজো করা যাবে। আপনার কি মনে হয় যদি এই জায়গাগুলো আমরা মেনে চলি তাহলে সংক্রমণ ছড়াবে না? কেরালেও কিন্তু এটা করা হয়েছিল, তারপরেও সেখানে সংক্রমণ বেড়েছে, আমরা দেখেছি। মন্দিরা, মা দুর্গার হাতে 10টা অস্ত্র আছে। আমরা কি ধরে নিতে পারি না যে বিধিনিষেধগুলো বা যে সুরক্ষা বিধিগুলোর কথা বলা হচ্ছে সেগুলো আপনাকে, আমাকে, সমস্ত বাঙালিকে, সমস্ত মানব জাতিকে সুরক্ষা দেওয়ার জন্য হাতিয়ার? হ্যাঁ, মাস্ক, আজকাল মাস্ক কোনো কাপড়ের টুকরো না। আমরা জনস্বাস্থ্য বিজ্ঞানের ছাত্র হিসেবে মাস্ককে বলছি দ্য সেফেস্ট, ইজিয়েস্ট অ্যান্ড দ্য মোস্ট এফেক্টিভ ভ্যাকসিন। কিন্তু প্রশ্ন হচ্ছে মাস্ক পরে কি পুজোতে আমরা যেতে পারবো? মণ্ডপে রাত এইটাই রাত হচ্ছে ধরে ঠাকুর দেখতে perception-এর পারবো? প্রশ্ন। আসবো ডক্টর বণিক, আজকে আপনার থেকে আমি উত্তরটা মন্দিরা- নেব। বণিক, আপনার কাছে যাই, আপনি বলছিলেন যে আমরা ওনামের উদাহরণ দিয়েছিলাম, এবং শুধুমাত্র কেরল কেন, আমরা অন্যান্য রাজ্যেও দেখেছি যে কিভাবে রাশ টানা হয়েছে এই উৎসবের ক্ষেত্রে, তারও একটা পরিসংখ্যান আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো। কিন্তু ডক্টর বণিক, আপনি বলেন যে শুধুমাত্র মাস্ক পরে আর স্যানিটাইজার আমি ব্যবহার করলাম, তারপরে সংক্রমণ থেকে আমি বাঁচতে পারবো? মানে আমি তারপরে এই দুটো ব্যবহার করে ঠাকুর দেখতে যাবো রাত্রিবেলা? আমি যে কথা বলার চেষ্টা করছিলাম, মাস্ক শুধুমাত্র মাস্ক হিসেবে দেখলে হবে না, এটা একটা ভ্যাকসিন, প্রায় 100% কার্যকরী। 2টো ডোজ ভ্যাকসিন নেওয়ার পরেও করোনা সংক্রমণ হচ্ছে প্রমাণিত সত্য, আমরা বলছি ব্রেক থ্রু ইনফেকশন। শুধু মাস্ক বা স্যানিটাইজেশন নয়, সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষের কাছাকাছি পাশাপাশি যাওয়ার প্রবণতা। উৎসব মানে তো মানুষের মিলন। আমরা জানি বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো, হাজারে হাজারে মানুষ, লাখে লাখে মানুষ পূজা মণ্ডপগুলোতে ভিড় করেন। আমাদের পুজো উদ্যোক্তাদের, আমাদের প্রশাসনের কাছে দাবি একটাই হবে, পুজো হোক, কিন্তু জনসমাবেশ যেন জন অরণ্যে না পরিণত হয়। জন অরণ্যে পরিণত হলেই কিন্তু করোনা, সে ওনামই হোক, বেশ, আমি আসবো কুম্ভ আপনার কাছে। মেলাই হোক আর দুর্গাপূজাই হোক, আপনারা এক্ষেত্রে কি করোনা ভাবনা সংক্রমণ চিন্তা নিয়েছেন, ছড়াবেই। কি করবেন? দূরত্ব বজায় রাখতে ডক্টর বণিক, আসবো আমি। আমরা 2020 সালে একটা গাইডলাইন দিয়েছিলাম ফোরাম ফর দুর্গোৎসবের পক্ষ থেকে। পরবর্তীকালে রাজ্য সরকারের কাছ থেকেও একটা গাইডলাইন আসে, সেই গাইডলাইন মেনেই আমরা পুজোটা করি, এবং পুজোটা করার পরে আমাদের পুজোটাতে সেই গাইডলাইনে কি ছিল? সেই গাইডলাইনে ছিল যে যথাসম্ভব 3 দিক খোলা মণ্ডপ করতে হবে, ব্যারিকেডটা একটু দীর্ঘ করতে হবে যাতে মানুষ অনেকটা ওয়েটিং এরিয়া বড় হয়, ঠাকুরকে কাটা ফল দেওয়া যাবে না, গোটা ফল দিতে হবে, মাস্ক বাধ্যতামূলক প্যান্ডেলে ঢোকার জন্য, স্যানিটাইজ করে ঢুকতে হবে প্যান্ডেলে, এবং কিছুক্ষণ বাদে বাদে পুরো প্যান্ডেলটা স্যানিটাইজেশনের জন্য ব্যবহার করা হবে, স্টল যত সম্ভব। কিন্তু তারপর হাইকোর্টের হস্তক্ষেপে দর্শক একেবারে নিষিদ্ধ করা হয়। সেইটা দর্শনার্থীরা দেখেছিলেন, কেননা ওনারা একটা 30 ফুটের একটা করেছিলেন, তার মণ্ডপের ভেতরে প্রবেশ নিষিদ্ধ করেছিলেন। আমরা সেই জায়গায় সহযোগিতা করেছি, এবং শুধু তাই নয়। এবার আপনার কাছে আমার প্রশ্ন, যে যদি এই জায়গাটাই বন্ধ হয়ে যায়, যে মানুষ আসবেন না, এবং এটার দুটো দিক আছে, একটা ডক্টর বণিক যেটা বললেন যে মানুষের সমাগম যত বেশি হবে তত সংক্রমণ বাড়বে, তাহলে সেক্ষেত্রে আমার মানুষকে আটকাতে হবে। 2 হচ্ছে যদি সেই জায়গাটা নাই থাকে, এই যে অরূপ দ্বারা বলছেন যে মাস্ক এবং স্যানিটাইজারের জন্য টাকাটা দরকার, আমরা দিয়েছি, তাহলে তার প্রয়োজনটা কোথায়? না, 100 বার, কারণ প্রয়োজনটা হচ্ছে যে গতবারও যে গাইডলাইন দিয়েছিলেন, যেটা অনারেবল হাইকোর্টের যে গাইডলাইন ছিল, সেটা পার ডে ওনারা 60 জন করে অ্যালাউ করেছিলেন প্যান্ডেলের মধ্যে। তো সেই মানুষগুলোর ক্ষেত্রেও তো মাস্ক স্যানিটাইজারের দরকার হয়, আমাদের ক্লাবের লোকেরাও যখন ঢুকছে সেক্ষেত্রেও তো দরকার হতে পারে। প্লাস মানুষ যখন আসছেন দূর থেকে দেখে চলে যাচ্ছেন, অনেকের কাছে মাস্ক ছিল না আগের বছর ভ্যাকসিন ছিল না। অরূপ দা, একটা কথা বলুন তো, এই যে মাস্ক, কয়েকজন এলেন যাদের কাছে মাস্ক ছিল না, মাস্ক কত টাকা লাগে? এবং আমরা প্রথম থেকে যেটা শুনে আসি তৃণমূল সরকার আসার পর থেকে, যে ভাড়ার শূন্য, যদি ভাড়ার শূন্যই হয়ে থাকে তাহলে এত টাকা অনুদান দেওয়ার জন্য আসছে কোথা থেকে? না, আমি আবারও একটা কথা বলি, তাহলে ঋণের বোঝা বাড়ছে না, ঋণের বোঝা যদি আপনি দেখেন, আমাদের ভারতবর্ষের যে ঋণের বোঝা, তার তুলনায় অঙ্গরাজ্য হিসেবে ঋণের বোঝা দেখলে আপনার সিন্ধুতে বিন্দু মনে হবে। সেই প্রসঙ্গ ভিন্ন, সেটা অন্য অর্থনৈতিক প্রশ্ন। এখানে আমি ডাক্তার নই,
কিন্তু আমরা সকলে জানি এটা এমন একটা রোগ যেটার এখনো পুরো রেমেডি বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি। আমরা ডাবল ডোজ ভ্যাকসিনের কথা বলছি, আমরা মাস্ক পরে থাকার কথা বলছি, এই যে আপনি বলছেন না একটা দুর্গাপুজোর যে মণ্ডপের আয়তন হয়, গতবারের যে নির্দেশিকা এসছে সেই অনুযায়ী যদি দুর্গাপুজোর মণ্ডপকে পিরিয়ডিক্যালি প্রতি আধ ঘন্টা অন্তর বা 1 ঘন্টা অন্তর স্যানিটাইজ করতে হয়, তার জন্য একটা বিরাট অংশের টাকা প্রয়োজন। যেটা এই প্রথম কথা হচ্ছে একটা জিনিস বুঝতে হবে। দেখুন ব্যাপারটা হচ্ছে আমরা নিজেরা দাবি করব আমরা হিন্দুত্বের ধ্বজাধারী একটা রাজনৈতিক দল, আমরা দুর্গাপুজোয় অনুদান না দেওয়ার না জন্য ঠিক আমরা আছে আমি মামলা বুঝলাম, করব। কিন্তু শুধুমাত্র ক্লাবগুলোকে কেন টাকা দিতে ক্লাবগুলো তো হবে? পাচ্ছে না, এটা ভুল কথা হচ্ছে। ক্লাবগুলো টাকা পাচ্ছে না কে বলেছে? শুধু ক্লাবগুলো টাকা পাচ্ছে, প্রত্যেকটা পুজো কমিটি টাকা পাচ্ছে। নট নেস সব দুর্গাপুজো, সমস্ত দুর্গাপুজো ক্লাব করে না। বিরোধীরা বলছেন যে শুধুমাত্র যে কোনো নির্বাচনের আগে, সেটা পঞ্চায়েত নির্বাচন হতে পারে, বিধানসভা নির্বাচন হতে পারে, লোকসভা নির্বাচন হতে পারে, তার আগে এই যে অনুদান দেওয়া, এই যে ডোল পলিটিক্স এর কথা বিরোধীরা বলছে, না, এটার এখন প্রয়োজনটা নির্বাচন কোথায়? কোথায় আছে আমি তো এটাই বুঝতে পারছি না। উপনির্বাচন আছে তো। শুনুন, একটা রাজ্যের সরকার 213টা আসনে মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ী করে মানুষ ভোট দিয়েছে। যদি তাই হয় তাহলে শুধুমাত্র ভবানীপুরে কেন উপনির্বাচন হচ্ছে, বাকিগুলো তাহলে কি করলো? সেই কৈফিয়ত তো নির্বাচন কমিশন দেবে, তৃণমূল কেন দেবে? আমরা তো চাইছি, নির্বাচন কমিশন আমরা তো বলেছে চাইছি, হচ্ছে বলছি আমার প্রশ্নের শুনলে তৃণমূল কংগ্রেস শুধুমাত্র ভবানীপুরের কথা বলেছে। প্রশ্নটা করলে উত্তরটা শুনতে হবে। তৃণমূল কংগ্রেস প্রথম থেকে বলেছে আমরা তো বিধানসভা নির্বাচনে বলেছিলাম ডাবল সেঞ্চুরি করব, 213টা আসনে আমরা জিতেছি। আমরা এই উপনির্বাচনে বলেছিলাম 7-0 করব, নির্বাচন কমিশন বলেছে তোমাকে ফার্স্ট হাফের বেশি 3টে গোল করতে দেবো না, 3টে আমি আসবো। সেটা পরিণাম। আমি উত্তরটা দিয়ে নি। এই যে টাকাটা দেওয়া হচ্ছে, আমরা নিজেরা যারা ছোট পুজো করি আমরা ভুক্তভোগী। আমাদের চাঁদা যা উঠতো, সাধারণ মানুষের কাছে আমরা চাঁদা চাইতে পারছি না, কারণ মানুষ দেবে কোত্থেকে? মানুষের হাতে ক্রয় ক্ষমতা নেই। সেই জায়গায় সরকার যদি পাশে না দাঁড়াতো, পুজোগুলো বন্ধ হয়ে যেত। আর এরা কানপুরের বুকে দুর্গা মন্দির ভেঙে দিয়েছে, এরা বিহারের বুকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ করে দিয়েছে, দুর্গাপুজোর বিসর্জন। আজকে এরা হিন্দুত্ববাদী দল হয়ে আজকে এখানে বড় বড় গল্প দিতে লেগেছিল প্রায়। শুনুন, 2011 মঞ্জুর আমাকে শেষ করতে দিতে হবে। 2011 যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন, তখন তিনিই বলতেন বিভিন্ন সভা সমিতিতে যে এই রাজ্যের ধারের পরিমাণ হচ্ছে প্রায় 1,75,000 মানে প্রায় 2 লক্ষ কোটি টাকা। সেটা এই 10 বছরে সেটা করতে প্রায় স্বাধীনতার পর থেকে প্রায় ধরে নিন 65 কি 64 বছর লেগেছিল। আর এই 10 বছরে 3 লক্ষ কোটি টাকা ধার করেছে তৃণমূল কংগ্রেস, করে মেলা খেলা সমস্ত জায়গায় ক্লাবে অনুদান এইগুলো করে সাধারণ মানুষের মাথার উপরে এই ধারের বোঝা চাপিয়ে দিয়েছে। প্রথম কথা, অরূপ বাবু মানুষকে মিসলিড করছেন। একটা কথাও তো মাথায় রাখতে হবে, এই যে করে এই যে সুদের বোঝা, এটা তো মোরাটোরিয়ামের কথা তো মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের কাছে বলেছিলেন, আপনারা তো মুখ করলেই পারতেন, করলেন না কেন? যে ইমোশন রয়েছে, দুর্গাপূজার ইমোশন, ভারতীয় জনতা পার্টিও চায় যে মানুষ পুজো করুক, কিন্তু পুজোয় জাঁকজমক না করে, আড়ম্বর না করে এমনি পুজো হোক না, যেখানে পুজোর যে জাঁকজমক সেটাকে কেন ছাপিয়ে যেতে হবে? কোথাও সোনার মাস্ক। আমি খুব ছোট করে অভিষেক বাবু আপনার থেকে জানতে চাইবো, এই যে আড়ম্বরহীন পুজোটা কি করা সম্ভব ছিল? উত্তরটা দিয়ে দিই, কোয়া দেবী। আমি আসবো ওনার প্রশ্নের স্পেসিফিক উত্তরটা দিয়ে দিই। কেন্দ্রীয় সরকারের এমন অবস্থা যে রিজার্ভ ব্যাংকের যে রিজার্ভ ফান্ড থাকে সেটাকে পর্যন্ত তুলে নিতে হচ্ছে, আর তখন 20,000 কোটি টাকা দিয়ে সেন্ট্রাল রিজার্ভ করছে। তারা আজকে লোনের গল্প শোনাচ্ছে। আসবো কে দিয়ে আসবো অভিষেক বাবু। ছোট করে পুজো করা যেত, ছোট করেই তো পুজো করা হচ্ছে। পুজোর আড়ম্বর তো যেভাবে কোভিড এর ক্ষেত্রে 2000 যদি ছোট করে পুজো করা হয়, তাহলে অরূপ বাবু যে বলছেন যে এই যে স্যানিটাইজ করা গোটা মণ্ডপে, যেটা একটা বড় খরচ রয়েছে, কি দরকার আমার এত বড়? না 100বার সেই খরচাটা তো আমাদের হয়ে যাচ্ছে। তার কারণ পুজোর বাজেট যে জায়গায় থাকে, সেইখানে মাননীয় মুখ্যমন্ত্রী যে টাকাটা দিচ্ছেন, একটা সার্বজনীন পুজো করতে গেলে যে টাকা বাজেট হয়, সাধারণ একটা ছোটোখাটো পুজো করতে গেলেও তার খরচা হিউজ। তাতে এইটা একটা পার্ট হতে পারে, এই একটা আনুষঙ্গিক খরচাগুলো এতে মিটতে পারে। এটা দিয়ে কোনো বারোয়ারি পুজোই আজকের বাজারে করা যাবে না। কথা বলতেই হয় যে গত 2 বছরে কত মানুষ না খেতে পেয়ে মারা গেছে, জানেন আপনি? পুজোর কথা শুনুন, বলছেন, আপনি যে কথাটা বলছেন না খেতে পেয়ে মারা গেছে, আজকে সেগুলো রাজনৈতিক ব্যক্তিত্বরা বলবেন, রাষ্ট্রযন্ত্র বলবে। আর আজকে আমরা যারা পুজোর করে 50 বছর ধরে, নৈতিকতা বলেও একটা শব্দ আছে দাদা। আজকে শুনুন, আজকে আমরা মঞ্জিরাদি আমরা কিন্তু 100 দিনের কাজ কলকাতার পুজো কমিটিগুলো 50 বছর ধরে দিয়ে আসছে। এই যে বিভিন্ন সরকার দাবি করে, আজকে আমরা বলছি আপনাদেরকে, অর্থাৎ পুজো হোক, কিন্তু আমরা যেটা চাই যে সংক্রমণও যাতে না ছড়াক, এবং অবশ্যই এই অনুদানের কতটা প্রয়োজনীয়তা রয়েছে সে নিয়ে আমরা প্রশ্ন করছি। সামনে একের পর এক উৎসব, সামনে করোনার তৃতীয় ঢেউয়ের ভয়ও।
উৎসবকে ঘিরে ব্যবসা বাণিজ্য অবশ্যই প্রয়োজন, জরুরি উৎসবের আনন্দ, কিন্তু বিশ্বব্যাপী মহামারীর কথা ভুললে কি করে চলবে? কেরলে ওনাম চোখে আঙুল দিয়ে দেখিয়েছে উৎসব নিয়ে লাগাম ছাড়া হলে করোনার বাড়াবাড়ি হবেই। তাহলে দুর্গাপুজো নিয়ে হাইকোর্টের গতবারের রায়কেই শিরোধার্য করছে না কেন রাজ্য সরকার? উৎসব মানে আনন্দ, করোনা উদয় হওয়ার পর উৎসব মানে নিরানন্দ। হাতে গরম উদাহরণ ওনাম। গত বছরের মতো এবছরও ওনামের পরপরই রেকর্ড সংক্রমণ কেরলে। এখনো দৈনিক 30,000 সংক্রমণ, 100-র ওপর মৃত্যু। মারণ করোনার সঙ্গে লড়াই জারি পিনারাই বিজয়ন সরকারের। কেরলের চেয়ে বাংলার জনসংখ্যা বেশি, জনঘনত্বও বেশি। তবে কি দুর্গাপুজোর আগে কেরলকে দেখে শিখবে না বাংলা? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বলেছেন, ক্লাবগুলোকে বলছি যা ছিল তাই থাকবে, সুতরাং চিন্তা করার কোনো কারণ নেই। যেভাবে পুজো করতেন সেভাবেই করবেন। বাদবাকিটা কোভিড পরিস্থিতি সামলে একটু কোভিডের দিকটা নজর রাখবেন, আর যদি কিছু এক্সট্রা করতে হয় সেটা আমরা পরে কথা বলে নেব। ভালো থাকবেন। আপাতত রাজ্য সরকার গতবারের গাইডলাইনই বলবৎ রাখতে চাইছে। বুধবার জেলা শাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেন মুখ্য সচিব। তিনি বলেছেন, মণ্ডপের 3 দিক খোলা রাখতে হবে, মণ্ডপের ভিতরে যাতে প্রচুর জায়গা থাকে তা নিশ্চিত করতে হবে, মাস্ক বাধ্যতামূলক করতে হবে। বলবৎ থাকছে গতবারের পুজোর প্রতিটি গাইডলাইনই। সরকার মনে করছে এবারের পরিস্থিতি গতবারের মতো নয়। গত বছর অনেক বেশি কন্টেনমেন্ট জোন ছিল, আক্রান্তের সংখ্যাও ছিল অনেক বেশি। কিন্তু এবার একদিকে টিকাকরণ হয়েছে, তার মধ্যে করোনার গ্রাফ অনেকটাই নিচে। তার ফলে মানুষ গতবারের তুলনায় অনেকটাই বেরোতে পারে, সেই অনুযায়ী প্রস্তুতি নিতে বলা হয়েছে। কিন্তু সামনে যখন তৃতীয় ঢেউয়ের ভয়, তখন গতবারের হাইকোর্টের রায়কেই কেন শিরোধার্য করে এগোচ্ছে না রাজ্য সরকার? জন্মাষ্টমী নিয়ে সতর্ক ছিল মহারাষ্ট্র, গণেশ উৎসব নিয়ে নানা ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কেন্দ্রও বলছে উৎসব পালন হোক বাড়িতে। তাহলে মণ্ডপের দ্বার কেন গতবারের মতোই? শুধু তো পুজো নয়, পুজোর বাজার থেকেও সতর্কতা জরুরি। হাইকোর্টের নির্দেশে লাগাম ছাড়া ভিড় ঠেকানো সম্ভব হয়েছিল গত বছরের দুর্গাপুজোয়, কিন্তু পুজোর বাজারে কোনো নিয়ন্ত্রণ ছিল না। ভিড়ে ভিড়াক্কার হাতিবাগান থেকে নিউ মার্কেট। পরিণতি, অক্টোবরের শুরু থেকে ক্রমাগত চড়েছিল সংক্রমণের গ্রাফ। 1 সেপ্টেম্বর 2943, 1 অক্টোবর 3275, 10 অক্টোবর 3591, 22 অক্টোবর মহাষষ্ঠীর দিন 4157, 23 অক্টোবর সপ্তমীর দিন 4143, 24 অক্টোবর মহাষ্টমীর দিন 4148। এবারও যদি ঊর্ধ্বমুখী গ্রাফ দেখতে হয়, উৎসবের আনন্দ মাটি হয়ে যাবে না তো? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। সব্যসাচী বাবু, আপনাকে স্বাগত। সব্যসাচী বাবু, গত বছর আপনি মামলা করেছিলেন, কেন মামলাটা করতে হয়েছিল? দেখুন, প্রথমত অজয় কুমার দে বলে একজন ব্যক্তি, তিনি মামলা করেছিলেন। তার দুটো কারণ ছিল। এক হচ্ছে যে এই মামলাটি করার প্রয়োজনীয়তা দেখা যায় যেহেতু রাজ্য সরকার ভিড় নিয়ন্ত্রণের প্রশ্নে কোনো রকম স্বচ্ছ পরিষ্কার গাইডলাইন সেই সময় দেননি, এবং যেহেতু মামলাটি করা হয়, মামলাটি করার পর তখনকার বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়, বিচারপতি অনিরুদ্ধ রায়, তাদের যে ডিভিশন বেঞ্চ, তারা খুব স্পষ্টভাবে একটা সুনির্দিষ্ট ডাইরেকশন রাজ্য সরকারকে দেন। সেই ডাইরেকশনের ভিত্তিতেই কিন্তু গত বছর খুব সফলভাবে কিন্তু ভিড় সামলানো গেছিল। হ্যাঁ, একটু আধটু এদিক ওদিক করে ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু স্বাভাবিকভাবে কোর্টও সেটাকে খুব রেকগনাইজ করেছিলেন, পরে পুলিশকে, সরকারকে প্রশংসাও করেছিলেন এই কাজের জন্য। মূল যে জায়গাটা, কোর্টের ইন্টারভেনশনটা হলে যেটা সুবিধে হয়, বিচারপতির দ্বয় তখন মন্তব্য করেছিলেন, বিচারপতি অরিজিৎ ব্যানার্জি ছিলেন তখন, তিনি মন্তব্য করেছিলেন যে সরকারের কাছে একটা অতিরিক্ত অস্ত্র থাকে, যে অনেক সময় আমরা তো দেখি পশ্চিমবঙ্গের মতন জায়গায় সরকার নিজেরা নিয়ন্ত্রণ করতে গেলে অনেক সময় অসুবিধা হয়, তখন সরকারের কাছে এটা একটা ওয়েপন হিসেবে কাজ করে, যে আদালতের একটা রায় আছে, ফলে আদালতের রায়ের প্রতি মানুষের আস্থাটা একটু বেশি থাকে। তো এই কারণেই কিন্তু সব্যসাচী বাবু, আপনার কি মনে হয় এই ওয়েপন বা এই অস্ত্র এবারেও প্রয়োজন? অবশ্যই এই অস্ত্র প্রয়োজন ছিল, এবং আমি মনে করব এখনো পর্যন্ত আমি আশা রাখছি মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে গাইডলাইন্স আগের মতন থাকবে, মানে আমি আশা করব আগের মতন থাকবে, মানে হচ্ছে আগের বছরে যে হাইকোর্টের রায় অনুযায়ী রাজ্য সরকার যে নিয়ম বলবৎ করেছিলেন সেটাই থাকবে। অর্থাৎ প্যান্ডেলে ঢোকার প্রশ্নে
এবং ওই নিয়ন্ত্রণ যেটা যে একটা আপনার কি ক্যাপ মনে ছিল হয় যে যে এবারে এই গাইডলাইন যেরকম গতবারে ছিল সেই গাইডলাইন এবারে মানা হচ্ছে বা মানা হতে পারে, এই বিষয়টা নিয়ে আপনি আশ্বস্ত? দেখুন, আমি আশ্বস্ত তো নই, কারণ মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই অনুদানের কথা বলেছেন। অনুদানের সঙ্গে সঙ্গে উনি বলছেন তোমরা পুজো করো, আগের মতনই সব থাকবে, একটু যদি অতিরিক্ত কিছু হয় আমরা বলে দেবো, কোভিড নিয়ে একটু সচেতন থাকবে, মাস্ক বিলোতে হবে। কিন্তু মূল যে কথাটা ভিড় নিয়ন্ত্রণের প্রশ্ন, আসলে পশ্চিমবঙ্গে মামলা তো হতে পারে। আমি অপেক্ষা করছি কবে ওই গাইডলাইন্সটা আসবেন। আমাকে অজয়বাবু ফোন করেছিলেন, তিনি বললেন যে এই গাইডলাইন্সটা একটু এলে দেখে তারপরে তো নিশ্চিতভাবে যদি মনে হয় আদালতের ইন্টারভেনশন দরকার সে বিষয়ে করতে হবে। কিন্তু যেটা আমি খুব অবাক যে একটা বিষয়, দেখুন এটা তো কোনো রাজনৈতিক ইস্যু নয়, উৎসব কোনো রাজনৈতিক ইস্যু নয়, স্বাস্থ্য কোনো রাজনৈতিক ইস্যু নয়, মানে ভোট রাজনীতিকে কেন্দ্র করে। কিন্তু অদ্ভুতভাবে এই যে গতবারের ডিরেক্টিভ আপনি একটা মিলিয়ে দেখবেন, একটু আগে শুনছিলাম অনুদান নিয়ে কথা হচ্ছিল, অনুদানের সঙ্গে না এটার একটা খুব মানে সংযুক্ত একটা বিষয় আছে। গতবার বলা হয়েছিল এই মাস্ক আর স্যানিটাইজার দেওয়ার জন্য এই 50,000 টাকা করে যেটা দেওয়া হয়েছে সেটাকে ব্যয় করতে হবে, এই ব্যয়ের আবার হিসেব দিতে হবে। অথচ প্যান্ডেলে একটা লোকেদের ক্যাপ ছিল, এত সংখ্যক মানুষ যেতে পারবেন। আমি জানি না কত টাকার মাস্ক এবং স্যানিটাইজার এই ক্লাবগুলো বিলিয়েছেন এবং সেই সম্পর্কে আদৌ কোনো অডিটেড রিপোর্ট। সব্যসাচী বাবু, এবারে যেমন বলা হয়েছে 18ই সেপ্টেম্বর কার্নিভাল হবে কিনা, অক্টোবর কার্নিভাল হবে কিনা সেটা নিয়ে পরে সিদ্ধান্ত হবে, বা রাতে ঠাকুর দেখতে যাবেন কিনা, প্যান্ডেল দর্শন হবে কিনা সেটা নিয়েও পরে সিদ্ধান্ত হবে। আপনারা এই যে গাইডলাইনের কথা বলছেন, কতদিন পর্যন্ত অপেক্ষা করবেন এবং তারপর মামলা করবেন তাহলে? দেখুন, আমরা আশা করব সরকার এই উদ্যোগটা নিজের থেকে নিয়ে, এটা যেহেতু সরকারের উইজডম, তাদের গুড উইজডম প্রিভেল করবেন এবং তারা নিশ্চিতভাবে চেষ্টা করবেন বলে আমি আস্থা রাখতে চাই। যদি না করেন নিশ্চিতভাবে গাইডলাইন্স বেরোনোর পরেই আমাদের সেটাকে চ্যালেঞ্জ করতে হবে। ফর দি টাইম বিং আমি ওই গাইডলাইন সরকারের যেটা ওনারা দিতে চাইছেন সেটা দেখবার জন্য আমি অপেক্ষা করছি। আই উইল বি ভেরি হ্যাপি যদি সরকার আগের বারের হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যদি ব্যবস্থা গ্রহণ করেন। সেটা আমার মনে হয় সরকারের জন্য, মানুষের জন্য, রাজ্যবাসীর জন্য এবং ফিউচারের জন্য। যেটা এটা নিয়ে অরূপদারা কি ভাবছেন আমি আসবো আলোচনায়। ডক্টর বণিক, খুব সংক্ষেপে, কেরালেও কিন্তু গাইডলাইন ছিল, তারপরেও আমরা দেখেছি ওনামে কি আকারে সংক্রমণ ছড়িয়েছে, সেক্ষেত্রে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, আদৌ কি সম্ভব? অবশ্যই সম্ভব, ইচ্ছা থাকলে উপায় হয়। আমাদের সরকার, আমাদের প্রশাসনকে কঠোর হাতে দমন করতে হবে। যে নির্দেশিকা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন গত বছর ছিল, সেটা এবছরও যদি লাগু থাকে তাহলে তা অক্ষরে অক্ষরে পালন করার দায়িত্ব পুজো কমিটিগুলির, এবং সেই নিয়মগুলো যাতে মানা হয় তা দেখার দায়িত্ব প্রশাসনের। আমি আশা করব অনুদান পেয়েছেন ঠিক আছে, অনুদানের শর্ত সাপেক্ষেই ব্যবহার করুন, শর্ত অনুযায়ী ব্যবহার করুন। আর পাশাপাশি নজরদারির কথা বলছেন ডক্টর বণিক, কিন্তু এক্ষেত্রে আরো একটা প্রশ্ন রয়েছে যে সেটা হচ্ছে গাইডলাইন, এখনো তো গাইডলাইনটাই স্বচ্ছ নয়। দেখুন, গত বছর মহামান্য আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে কলকাতার বুকে অন্তত কলকাতা পুলিশ বা বাকি রাজ্যের রাজ্য পুলিশ এবং এখানকার পৌর সংস্থা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে যেভাবে কাজ করেছিল, বৃক্ষ তোমার নাম কি ফলেনও পরিচয়, তার ফল আমরা পেয়েছিলাম। নভেম্বরের পর থেকে কিন্তু কোভিড আস্তে আস্তে আমাদের এখানে প্রায় জিরোর দিকে ট্রেন্ডিং করছিল। এক, দ্বিতীয়ত হচ্ছে এখানে সব্যসাচী বাবু রয়েছেন, উনি বলছিলেন যে আদৌ সেই টাকা খরচ হয়েছে কিনা। আমি আপনার জ্ঞাতার্থে জানাই, প্রত্যেকটা পুজো কমিটিকে তার অডিটের, এই যে 50,000 টাকার অডিটের হিসাব কনসার্ন পিএসকে, যেই পিএস এর থ্রু দিয়ে তারা টাকা পেয়েছে, প্রত্যেকটা পুলিশ স্টেশনে জমা করতে হয়েছে, তাহলেই তারা এবার এলিজিবল হবে অনলাইন পোর্টালে আবেদন করার জন্য। দুই, তৃতীয়ত হচ্ছে দেখুন, যদি প্রপারলি গাইডলাইন মানা হয় তাহলে যেরকম কোভিডকে আমরা কেউ পুরোপুরি মুক্ত করতে পারবো না, আমরা চেষ্টা করব যতটা সম্ভব বিজ্ঞানসম্মত ওয়েতে তাকে কন্ট্রোলে রাখার। সেটা পারেনি বলেই আজকে কুম্ভ মেলার আউটকাম আমরা দেখেছি, আর এখানে দুর্গাপুজোর পরের আউটকামও আমরা দেখেছি। আমরা আশা রাখবো যে সমস্ত পুজো কমিটি এবারও আবার একই রকম ভাবে আদালতের নির্দেশকে এবং সরকারের নির্দেশকে মান্যতা দিয়েই পুজো করবে। এই অনুদান ছোট পুজোগুলোর জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল, তারা অন্তত হাফ ছেড়ে বাঁচবে, পুজোটা বন্ধ হবে না। প্রয়োজনই নেই না, উনি যদি পুরোটাই বলেন। মঞ্জিরা, আমরা চাই পুজো হোক, কিন্তু পুজোর যেন এই দেখনদারিটা যেন না থাকে, একেবারেই সনাতন রীতি মেনে খুব সংক্ষেপে পুজো হোক না। প্রতিটা মণ্ডপ, প্রতিটা ক্লাব, প্রতিটা পুজো কমিটি পুজো করুক, কিন্তু এই যে দেখনদারি, ওকে টপকে যাওয়ার প্রবণতা, কেউ সোনার মাস্ক পরাচ্ছে ঠাকুরকে, কেউ পরাচ্ছে সোনার অস্ত্র, মানে এ তো দেখনদারি। এটা বন্ধ করে সনাতনী পুজোটা হোক। কিন্তু এই যে অনুদানের যে টাকাটা সেটা পাক না। এই যে প্রকাশ্য দিবালোকে যে শিক্ষকরা তাদের বিষকে মৃত্যুবরণ করার যে পরিস্থিতি, সেটা যেন তৈরি না হয়। ডিএর যে বকেয়া ডিএ চেনে
কোনো রাজ্য সরকারি কর্মীকে ঘেউ ঘেউ যেন না করতে হয়, এইটা যেন খুব সংক্ষেপে উত্তর। আমরা এটাই চাই। দুর্গার পুজো হলে যাদের আপত্তি আছে, গাত্রদাহ আছে, যারা বলে যে দুর্গার বংশ না, পরিচয়, পুজো যাদের নিয়ে দলের কিন্তু আপত্তির সভাপতি কথা বলেছে বলেনি। যে পুজো নিয়ে রামের আপত্তির বংশ কথা পরিচয় বলেনি জানা কিন্তু। আছে, দুর্গার বংশ পরিচয় আমরা জানি না। পুজোটাতে যারা আপনাদের চাল আমাদের চাল এখানে পুজোতে মা দুর্গা আপনাদের পূজিত হয় কামাই ঘরের হয়। মেয়ে হিসেবে। মশাই, পুজোতে আমাদের তো সংস্কৃতি, কামাই বাঙালির হয় সংস্কৃতি আপনাদের। ওই উত্তরপ্রদেশের আপনাদের সংস্কৃতি, বড় বড় পুজোতে গুজরাটের কামাই সংস্কৃতি হয়, চাপিয়ে দিলে সেইটা চলবে না। বন্ধ হবে বলে বাংলার আপনাদের মানুষ মানবে আপত্তি। না। এখানে সেই দুর্গা জন্যই তো আমাদের আপনাদের ঘরের গাছ মেয়ে, লাগানো আমাদের হচ্ছে। ঘরের মেয়ে, এবং তার সেই বাপের বাড়ি জন্যই আছে, বেশ। তাকে যেরকম শ্রদ্ধা, তার সাথে সাথে তাকে আদরের সাথে বরণ করা হয়। সব্যসাচী যারা এই বাবু, সংস্কৃতিকে সব্যসাচী নষ্ট বাবু, করতে চায়, সব্যসাচী বাবু, সেই গুজরাটি, বিহারি, আপনারা কি কি জিনিস দেখবেন, কি কি জিনিস মাথায় রাখবেন? দেখুন, আমি প্রথমেই আগে বলছি যে আমি চাইবো যে এই ইস্যুটা যেহেতু খুব সংক্ষেপে। বাঙালির উৎসব, বাঙালির সেন্টিমেন্ট এবং আজকে স্বাস্থ্য পরিস্থিতি মাথায় রাখার প্রশ্ন, এটা দেখবার জন্য আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি চেষ্টা করব অপেক্ষা করতে আর কয়েকটা দিন রাজ্য সরকার যাতে তার গাইডলাইন্স এবং সেটা পরিষ্কার দিচ্ছেন কিনা। যদি না দেন তাহলে আদালত হয়তো যেতে হতে পারে, শেষ অস্ত্র। বেশ, ডক্টর বণিক কিন্তু কি সাজেশন যেগুলো দেবেন? মাথায় রাখার দরকার আগের বারে ছিল, যে গাইডলাইন গত বছর ছিল সেটা পাবলিশ করে দেয়া হোক এবং পুজো কমিটিগুলোকে পরিষ্কার বলে দেয়া হোক এই গাইডলাইন্সগুলো অক্ষরে অক্ষরে পালন করতেই হবে। প্রশাসনের দায়িত্ব সেটাই। আর আমি অনুরোধ করব প্রত্যেকটা পুজো কমিটিকে, আপনারা বিভিন্ন রকমের হেল্প ডেস্ক করেন, দয়া করে প্রত্যেকটা জায়গায় একটা সচল সক্রিয় হেল্প ডেস্ক রাখুন এবং প্রত্যেকটা স্বাস্থ্যবিধি মেনে অর্থাৎ চলুন, পুজো হোক ব্যবস্থা করুন। কিন্তু সচেতনতাও থাকুক, মানুষ সচেতন হোক যাতে এই সংক্রমণ পশ্চিমবঙ্গে না ছড়ায়। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য, আমাদের সঙ্গে থাকার জন্য। তবে যাওয়ার আগে এ বিষয় নিয়ে আমাদের ভাবনা দেখুন। পশ্চিমবঙ্গ নামক রাজ্যটিতে রঙের কোনো অভাব নেই। ভোট রঙ্গ মেটার পরে এসে গিয়েছে উৎসব রঙ্গ, আর সেই তামাশায় ইন্ধন জোগাতে কোনো কসুর করছে না রাজ্য প্রশাসন। সরকারি কোষাগারের হাল যে মোটেই ভালো নয় সে কথা রাজ্যের মন্ত্রী-শান্ত্রীরা দীর্ঘদিন ধরেই বলে আসছেন। গত ১.৫ বছরের করোনা আবহে পরিস্থিতি আরও খারাপ হয়েছে, কিন্তু তারপরেও দুর্গাপুজোর জন্য ক্লাবগুলির প্রতি সরকার দাতাকর্ণ। ৩০,০০০-এর বেশি ক্লাবকে অনুদান দিতে খরচ প্রায় ১৫০ কোটি টাকা। এই টাকায় রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর কতটা উন্নতি করা যেত সে প্রশ্ন অবান্তর, কারণ সরকারের কর্তা ব্যক্তিরা সংবাদ মাধ্যমের সেই প্রশ্নে কর্ণপাত করবেন এমন আশা নেই। তারা তো বিশেষজ্ঞ চিকিৎসকদের কথাই কানে তোলেন না। যদি তুলতেন তাহলে উৎসব নিয়ে এত উদ্বাহু হতেন না। কেরলে সদ্য পেরিয়ে যাওয়া ওনাম বুঝিয়ে দিয়েছে উৎসবের দিনগুলিতে আমাদের কতটা সংযমী হওয়া দরকার। মহারাষ্ট্র, কর্ণাটক সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছে। পশ্চিমবঙ্গ দেখে শেখে না, থেকেও শিখবে কিনা সন্দেহ।